মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছি আজ। খরস্রোতা নদীর হ্যাঁচকা টানে ভাসিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো রকম প্রাণ নিয়ে ফিরে আসাটা ছিল সত্যিই ভাগ্যের ব্যাপার। থানকুয়াইন ঝর্ণার অপার্থিব সৌন্দর্য দেখার পাশাপাশি এমন ভয়ঙ্কর রূপ খুব কাছ থেকে দেখেছি। স্নিগ্ধ পাহাড়ি পরিবেশ আকস্মিকভাবেই হতে পারে মৃত্যুকূপ। পাথুরে দুর্গম পথ পাড়ি দেওয়ার পাশাপাশি গা শুকানোর আগেই আবার নামতে হয়েছে শীতল জলে। থানকুয়াইন ঝর্ণার অপার্থিব সৌন্দর্য দেখার সাথে সাথে রাত্রি যাপন ও ঝর্ণার পাশে বসে খাওয়ার অভিজ্ঞতা ছিল অবর্ণনীয়। এই বন্ধুর পথ ধরে যাওয়ার সময় খুব কাছ থেকে দেখেছি পাহাড়িদের ভিন্ন ধারার জীবনযাপন। ওই যে আমি ছোটবেলায় আমার মার ফেটে বার হয়েছি, এগুলো আমি সাবনে দিই নাই, শ্যাম্পু দিই নাই, যে মাথা আটা হবে না, সবসময় আমি মাটি, পাহাড়ি মাটি ব্যবহার করেন? চোখের সামনে দেখেছি পাহাড় ধসের চিহ্ন। মৃত্যু উপত্যকাকে পিছনে ফেলে আজ হাজির হয়েছি থানকুয়াইন ঝর্ণা ও সুউচ্চ পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি দেখতে। মনি দাদার পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম থানকুয়াইন ঝর্ণা দেখতে। স্বচ্ছ ঝর্ণার শীতল জলে নিজেকে স্নাত করতে মনটা ছুটে গেছে। পাড়ার লোকজন এই দোকানে কেনাকাটা করেন, জানা মতে সবকিছুই পাওয়া যায় এখানে। আমরা চেষ্টা করবো এই দোকানে যদি চা পাওয়া যায় একটু চা খাওয়ার। দাদা চা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, লাল চা। লাল চা? হ্যাঁ লাল চা খাবো। হ্যাঁ লাল চা। মনি দাদার জন্য সিগারেট লাগবে? অবশ্যই। সিগারেট, বিড়ি? বিড়ি, বিড়ি হ্যাঁ। আর কি। সিগারেট, সিগারেট খাবেন? সিগারেট। অবশ্যই। দাদা এখন আর কম দামি বিড়ি খাবে না, যেহেতু আমি আছি। দাদার কোনো টেনশন নাই। শ্যাম্পু দিন। শ্যাম্পু কয়টা? শ্যাম্পু দেন 20টা। দোকানদার শ্যাম্পু বুঝে? হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু বুঝেন? হ্যাঁ ওটাই দেন। হ্যাঁ ওইটা। না দোকানদার শ্যাম্পু বুঝে কিনা জিজ্ঞেস করেন। দোকানদার কি শ্যাম্পু বুঝেন? এটা কি করে শ্যাম্পু আপনারা ব্যবহার করেন, আপনারা জানবেন যে কি। আপনারা আমি বিক্রি করি, আমি ওই যে এগুলো বাঙালি বানায় শ্যাম্পু। কিসের জন্য বিক্রি করেন? আপনারা কি করবেন আমি জানি না। দাদা আপনারা কি, আমি তো মাথায় দিই। আমরা মাথা ধোয়ার জন্য মানে আপনারা কি করবেন? আপনারা কি শ্যাম্পু ব্যবহার করেন? হ্যাঁ? আমি ব্যবহার করি। হ্যাঁ। আমি শ্যাম্পু না, আমি সাবানও ব্যবহার করি কিন্তু না। বাইরের দোকান ব্যবহার করে। ওই যে মাথা ধোয়ার জন্য আর কি। ওই যে আমি ছোটবেলায় আমার মার ফেটে বার হয়েছি, এগুলো আমি সাবানে দিই নাই, শ্যাম্পু দিই নাই, এগুলো আমি ভালো লাগে না। তাহলে মাথা আঠা হলে কি দেন? হ্যাঁ, আটা হবে না না। না, এই আগে তো ব্যবহার করে না, এখন ব্যবহার করে। না আমি ব্যবহার করি না। আপনি ব্যবহার না করলে কি হয়? এখন ছোট বাচ্চারা এখন ব্যবহার করে। করে না? হ্যাঁ এখন যারা এটা নেবো দাদা? উপযুক্ত 20টা দেন। ছেলেমেয়েরা আছে, হ্যাঁ ছেলেমেয়েরা যারা দাদা এখন ছেলেমেয়েরা যারা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওনা এখন ব্যবহার করে শ্যাম্পু। হ্যাঁ এই মাথা ধোয়ার জন্য আর কি। হ্যাঁ মাথা মানে সাফ করার জন্য। হ্যাঁ সাবুন আর শ্যাম্পু। হ্যাঁ আর ব্যবহার করে। আপনারা যারা পাহাড়ে থাকেন তারা ব্যবহার করেন না? বড় মা আগে মানে ওই দাদা দোকানের মালিক এটা বলতো কি মানে আগে কখনো ব্যবহার করে নাই। হ্যাঁ এখনো পরিমত ছিল যে কি ও বাংলা ভাষা কিছু বুঝতে পারতেছে, সেই জন্যই এখন ব্যবহার করা যায়। আঠা হয়, তখন কি করেন আপনি? ওই যে মাথা আটা হবে না, সবসময় আমি ওই যে মাটি, পাহাড়ি মাটি ব্যবহার করেন? হ্যাঁ, মাটি না, লতা লতা আছে, লতা লতা? লতা লতা? লতা দিয়া করি আমি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে সেই লতা দেখায়েন তো দাদা। অবশ্যই আচ্ছা আচ্ছা, আমরা ওই লতা নিজেরাও ব্যবহার করবো, অবশ্যই। যাতে আমাদের শ্যাম্পু না কিনা লাগে। হ্যাঁ কিনা লাগে না। এটি হচ্ছে পাহাড়ি একটি দোকান এবং এখান দিয়ে একটি এই যে নদী বয়ে যাচ্ছে। নদী সাথে যে তাদের মিতালি, এখান দিয়ে আসার পরেই তার দোকান, মানে নদী থেকেই তার দোকানে দাঁড়িয়ে নদী দেখা যাচ্ছে। এইটা কি দাদা, এই যে লম্বাটা? ওই যে লম্বাটা এগুলা হলো দাদা ওই যে ছাই, আপনারা যে ওই যে মাছের জন্য। হ্যাঁ হ্যাঁ, মাছের চাই না? মাছের ছাই ও, এগুলা। এটা দিয়ে মাছ ধরেন? হ্যাঁ এগুলা দিয়ে। আর এটার নাম কি বলেন দাদা? এগুলা হলো আমাদের কথা কালাং। কালাং? জি, এটা দিয়ে মালামাল পরিবহন করেন? মালামাল পরিবহন করা যায়। বুঝতে পারছি। ঠিক আছে দাদা, খুবই সুন্দর লাগলো আমার কাছে এমন একটি পরিবেশে দোকান। দেখুন পাহাড়ের সব মানুষজন এখানে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, শহরের মতো একটি পরিবেশ।
এটা কেমন দাদা খাইতে? ভালো, খুব মজা, খুব মিষ্টি দাদা। এর মধ্যে কি তামাক দেয়া না? থামাক দাদা, থামাক। এটাকে কি বলেন আপনারা? আমার বাসা দিয়ে বলে ফাইন্ডুক। পান্ডু। মারমা বাসা বলে কোক্কা। আমাদের শৈলা দাদা এই যে পান্ডু খাচ্ছেন, একদম এর ভিতরে তামাক গুজে নিয়েছেন, এখন হচ্ছে টানে টানে ধোয়া বেরোচ্ছে, খুব কড়া ধোয়া দাদা। পাহাড়ি অদ্ভুত সংস্কৃতি। হ্যাঁ, বিক্রম দাদা আমাদেরকে লেবু চা খাওয়াবেন, যার জন্য লেবু ছিঁড়তে যাচ্ছি আমরা। এই যে বড় লেবু দাদা, অনেক বড়। এটা কি লেবু বলে? এই যে আমাদের যারা দেশি। এটার খোসা খাওয়া যায়? হ্যাঁ। এটার খোসা কি খাওয়া যায়? হ্যাঁ, মিষ্টি? এরকম মিষ্টি না দাদা, টক একটু। এগুলো তো একটাতেই হবে দাদা না? হ্যাঁ? একটা লেবুতে হবে না? হবে তো, আপনারা নেবেন না? আমাদেরকে লেবু নেবে না মনে হয় না। যদি লাগলে উপরে পাওয়া যাবে না? উপরে পাওয়া যাবে না। যাবে না? না, আমি নিয়ে দিই। আচ্ছা, ধরেন, এগুলো ধরেন তাহলে। এগুলো কত করে বিক্রি করেন হুম। দাদা? এই যে ভিতরে একটা পাকা একদম, এই তো আপনি যেতে পারবেন এই কাটার মধ্যে দিয়ে? এগুলো একটু জঙ্গল হয়েছে দাদা, তাতে একটু ব্যস্ত আছি তো। হ্যাঁ হ্যাঁ। লেবু, অনেকগুলো লেবু ছিঁড়ছেন দাদা। এত বড় বড় লেবু দেখছেন? আমরা এই দোকান থেকে এখন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। বাই বাই। তুমি ভালো থাকো বাবা। সবাই ভালো থাকবে। কাকিমণি গেলাম। হ্যাঁ। এটা কি খাবার পানি আসতেছে না দাদা? হ্যাঁ দাদা, সাপ্লাই পানি। এটি হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে এই যে পানি আসছে পাইপ ধরে, দেখুন কি স্বচ্ছ পানি আর কি ঠান্ডা, দেখুন কি স্বচ্ছ টলটলে পানি। এত গরমের মধ্যেও একদম ঠান্ডা। সত্যি দারুণ। খেতে খেতে আমি 1 গ্লাস পানি খেয়ে ফেললাম। জরুরি কেনাকাটার যা যা বাকি ছিল তা কিনে নিয়ে তোয়াইন খালের পাড় দিয়ে পাহাড়ি পথ ধরে রওনা দিলাম মায়াবী ঝর্ণা দেখতে। আপনারা যখন ভেতরের পাড়াগুলো দেখতে যাবেন তখন এই ঝর্ণার দেখা পাবেন। বর্ষার সময় আসলে এই পথে না হেঁটেও সরাসরি ঝর্ণার কাছে ট্রলার নিয়ে চলে আসতে পারবেন। কি ঢালু পথ বেয়ে এখন উপর উঠবো, যদিও এখানে পাহাড়ের লোকজন এই যে সিঁড়ি করে রেখেছেন। এটা হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে করা না? সরকারিভাবে এটা আছে ইউনো মাধ্যমে এটা এই প্রজেক্টটা দেওয়া। আচ্ছা চলেন, এত খারাপ পথে তো বাড়ি জিনিসপত্র নিয়ে দাঁড়ানো যাবে না, উঠে যেতে হবে। বন্ধু তুই নয়শো তুই নিশির খালে মা বাবার লাগাই দিব মানসে দেখিলে। পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় এমন ছোটখাটো অসংখ্য কাঠের সাঁকো পড়বে। বর্ষার সময় এর নিচ দিয়ে জলের ধারা বয়ে যায়। যারা নিয়মিত পাহাড়ে আসা যাওয়া করেন তাদের কাছে এমন পথকে কঠিন মনে না হলেও আমরা যারা নতুন আসি তাদের কাছে অনেক কষ্টকর ও ঝুঁকিপূর্ণ মনে হয়। পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনোভাবে পা পিছলে গেলেই পড়ে যেতে হবে পাথরযুক্ত শক্ত খাদে। দেখুন কি খাড়া ঢাল বেয়ে আবার নামছি। বোনেরা তোমার না, না বোনেরও আমার, বোনেরা তোমার না, ভাইয়েরা আমার, বোনেরা তোমার না, না বোনেরা তোমার না, বোনেরা আমার। আমাদের মনি দাদা খুবই এরা হবে তোমার, বোনেরা আমার। আচ্ছা, ভাইয়েরা তোমার, বোনেরা আমার। হ্যাঁ যে যেখান থেকে আমাদের আপনি অনেক দূর দূরান্ত থেকে আসছেন,
কিন্তু হাতাহাতি না করে একটু রেলেকে সরে যান, আমিও আপনাদের চেহারা দেখতে পাই। খাড়া ঢাল দেখুন, এটি পাওয়ার পরে আবার এই যে লোহার দিয়ে বানানো স্টিলের সিঁড়ি, এটি বেয়ে নামতে হচ্ছে। এখানে নদীর গভীরতা তুলনামূলক বেশি, তাই স্রোতের প্রকোপও অনেক। মেয়েগুলোকেও পার হতে গিয়ে বেশ সংগ্রাম করতে হয়েছে। আমাদের গাইড সঞ্জয় দাদা ও মণি দাদা ব্যাগ জামাকাপড় গুছিয়ে রওনা দিলেন, মালামাল রেখে আমাদেরকেও পার করে নিয়ে যাবেন। পাহাড়ের এই দুর্গম পথে একজন ভালো গাইড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সঞ্জয় দাদার মতো এতটা দায়িত্বশীল মানুষ পেয়ে আমাদের অনেক বিপদাপদ থেকে রক্ষা হয়েছে। ভারী ভারী ব্যাগ রেখে আসার পর এবার আমাদের কাঁধ থেকে হালকা ব্যাগগুলো তুলে নিলেন। পরম যত্নে আপন মানুষের মতো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। পায়ের নিচেই পিচ্ছিল পাথর, কোনোভাবেই পা পিছলে গেলে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন জায়গায় পা পিছলে প্রতি বছরই সারা বিশ্বে বহু পর্যটক চলে যান না ফেরার দেশে। আগের পর্ব যারা দেখেছেন তারা বারবার মণিদাদার কথা শুনেছেন। আসলেই এই মানুষটির তুলনা হয় না। ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে খাল পার হয়ে আমরা আবারও রওনা হলাম। আমাদের জামা কাপড় সবকিছু ভিজে গেছে। খালের ঠান্ডা পানির সাথে যুক্ত হয়েছে হিমেল হাওয়া, গা যেন শীতল হয়ে আসছে। এই পথ দিয়ে হাঁটা কিন্তু আরো বেশি কঠিন, একদম পাথর, পা পিছলে গেলে পা মুচকে যাবে, ভেঙে যাওয়ার ঝুঁকি তো রয়েছেই। রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে আমাদেরকে। পাহাড়ি এই পথ ধরে চলার সময় আমার কণ্ঠ শুনেই বুঝতে পারবেন কতটা পরিশ্রম হচ্ছে। সব সময় হাঁপিয়েই যাচ্ছি, একটু বিশ্রাম নিয়ে আবারও হাঁটছি। পাহাড়ি এই পথের 90 ভাগই তোয়াইন খালের পাশ ঘেঁষে চলে গেছে। কোথাও কোথাও পাড়ার ভেতর দিয়ে যাওয়া গেলেও আবারও অজগরের মতো রাস্তাটি নদীতে এসেই মিশেছে। এখানে কিছুদিন আগেই প্রচণ্ড বর্ষণের সময় পাহাড় ধস হয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ে নিয়মিতই এমন পাহাড় ধসের ঘটনা ঘটে। এমন সময় নিচে পড়ে গেলেই ভবলীলা সাঙ্গ হয়ে যায়। কিছু দূর হেঁটে যাওয়ার পরে আমাদেরকে আবারও পার হতে হচ্ছে তোয়াইন খাল। পাহাড়ে এই নদীর স্রোত সব জায়গায় একরকম নয়, কিছু কিছু জায়গায় এমন শান্ত। সঞ্জয় দাদার পেছন পেছন আমরাও পার হয়ে যাচ্ছি। খাল পার হয়ে যাওয়ার সময় পানিতে ভিজে বিরক্ত লাগলেও মুহূর্তটা বেশ উপভোগ করি। আজ আমাদের ভাগ্য অনেকটাই ভালো। এই পাথুরে পথ ভেজা হলে একদম পিচ্ছিল হয়ে যায়। এই পিচ্ছিল পথে আছড়ে পড়লে মারাত্মকভাবে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু সময় হেঁটে এসে আবারও দাঁড়ালাম তোয়াইন খালের পাড়ে। গা শুকানোর আগেই ভেজার জন্য আবার নেমে যেতে হচ্ছে পানিতে। পাহাড়ে প্রচুর জোক থাকলেও খালে খুব একটা জোক থাকে না। কষ্ট হলেও জোক লাগার ভয় নেই। দাদা, একটু বিশ্রাম নেই আমরা। হ্যাঁ, পৌঁছে গেছি। পৌঁছে গেছি। হ্যাঁ, দিন ওখানে এই বাড়িটা এখানে এ বাড়িতে থাকবো? হ্যাঁ। আচ্ছা, আমাদের তাহলে দম আছে দাদা তাহলে, না? ঝর্ণা কোনটা দাদা? এটা কি পাড়া দাদা? তাংকুয়াইন ঝর্ণা কেন্দ্র করে যে পাড়া বলা হয়, তাংকুয়াইন ঝর্ণার নিচের পাড়া। এই বাড়িতে কথা বলে রাখছেন? যদি অন্য কোনো গেস্ট থাকে? না। আপনার গেস্টই থাকে এই বাসায় তো? ওনারা দৌছড়ি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে ফিরছেন। আমরা পথে এক রাত বিশ্রাম নিয়ে আসলাম, অথচ এভাবেই তারা নিয়মিত যাওয়া আসা করেন। দেখুন ঝর্ণা, আমরা যে বাড়িতে থাকবো
তার পাশের বাড়িতে এই বসে দেখা যাচ্ছে ঝর্ণা। এতটা পথ হেঁটে আসার পরে আমরাও ঘেমে ক্লান্ত হয়ে গেছি। এমন ঝর্ণার জলে স্নান করার জন্য আর দেরি সহ্য হচ্ছে না। এখন আমরা এই ঝর্ণায় যাচ্ছি গোসল করতে। খুবই ঢালু পথ, সাবধানে যেতে হবে অবশ্যই। ঝর্ণার শব্দ একদম পাগল করে দিচ্ছে আমাকে। ঠিক এরকম আমার মতো পা বাড়াবেন, এখানে দাঁড়াবেন। হ্যাঁ দাদা, আমি তো এখানে থাকবো। এই মনি দাদা সাবধান, দাদা সাবধান, দাদা আমার হাত ধরেন। দাদা আর হয়ে আসছি। হাই ইউরেকা। হাই মামনি। আসলে এমন সৌন্দর্য দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আর নিজেকে ধরে রাখতে পারছি না। মহান রাব্বুল আলামিন এই দুনিয়ায় এত সুন্দর করে সৃষ্টি করেছে, না জানি স্বর্গ কত সুন্দর। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আল্লাহ, তুমি এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছো, তোমার কাছে তোমার পায়ে অবনত চিত্তে আমি তোমাকে স্মরণ করছি। আরো অনেক সৌন্দর্য দেখার জন্য আমার ভাগ্য হয়। আল্লাহ তুমি সেই সামর্থ্য দাও। আমার দর্শকদেরকেও বলবো, আপনারা যদি সুযোগ হয় এখানে আসবেন, অনেক সুন্দর। আসলে নিজেকে ধরে রাখা কঠিন। আমি এখনই ঝাঁপিয়ে যাবো এখানে, একদম ঠান্ডা পানি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার খুবই ভালো লাগছে। আমি বাংলাদেশে এত সুন্দর সৌন্দর্য রয়েছে আমার জানা ছিল না। সত্যি অভিভূত, আমি মুগ্ধ। ঝর্ণার পানি যেখানে আছড়ে পড়ে সেখানে গভীর গর্ত থাকে। এমন জায়গায় এক কদম ভুলেও হতে পারে মৃত্যু। যে গাইডের সাথে যান না কেন তার কথার বাইরে যাবেন না। আমাদের গাইড সঞ্জয় দাদা একটি জায়গা দেখিয়ে দিলেন। আমি সেখানে দাঁড়িয়ে অপূর্ব এই ঝর্ণাধারা দেখলাম। স্রষ্টা এই পৃথিবীকে কত যত্ন আর সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন। আমরা গোসল করে রুমে আসার পরেই শুরু হলো বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টিতে সবুজ পাহাড় ধূসর বর্ণ ধারণ করেছে। বৃষ্টিতে ভেজা পাহাড়ি ঝর্ণার আশপাশ দেখতে নয়ন অভিরাম লাগছে। পাহাড়ে যারা ঘুরতে আসতে চান তারা কখনোই বৃষ্টির মধ্যে ঝর্ণার কাছে যাবেন না। মুহূর্তের মধ্যেই ঝর্ণা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে। গত কয়েক বছর ধরে এমন দুর্ঘটনায় অনেক পর্যটকের মৃত্যু হয়েছে। এই সময়ে ঝর্ণার কাছাকাছি যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ, পাশাপাশি নদীগুলোও অনেক প্রাণহানি ঘটায়। পাহাড়ি হরকাবানে ভাসিয়ে নিয়ে যায় বহুদূর। এখানে পা পিছলে পড়লেই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। পাহাড়ে যখন ঘুরতে আসবেন বৃষ্টির সময় তখন নিরাপদ একটি জায়গায় দাঁড়িয়ে পড়বেন। ঝর্ণার পানির সাথে যুক্ত হয়েছে প্রচণ্ড বাতাস। আমাদের থাকার জায়গাও ভিজে যাচ্ছে, তাই সঞ্জয় দাদা তাঁবু নামিয়ে দিচ্ছেন। এমন ভয়ঙ্কর সৌন্দর্য দেখার মধ্যেও রয়েছে এক অন্যরকম ভালো লাগা। স্বচ্ছ ঝর্ণা দেখার ভাগ্য অনেকের হলেও একই সাথে শান্ত ও অশান্ত রূপ দেখার সুযোগ খুব অল্প মানুষেরই হয়। সন্ধ্যা নেমে আসলে ঝর্ণার রিনিঝিনি শব্দে চারপাশ মেতে উঠল। এদিকে রান্নার পরে আমাদের জন্য চা বানিয়ে এনেছেন সঞ্জয় দাদা। পাশে ঝর্ণা, পাশে বৃষ্টি হচ্ছে, এখানে চা, একদম স্বর্গীয় অনুভূতি, দারুণ। রান্না হচ্ছে, রাতে হচ্ছে ডিম এবং হচ্ছে আলু ভর্তা আর ভাত। চেখে দেখতে হবে। দারুণ গ্রান বের হয়েছে দাদা। দাদা আমাদের ঘরে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ দাদা, আপনি এটা নিয়ে যান তাহলে। হ্যাঁ আমি পানিটা নিয়ে যাচ্ছি। এটা কি লাইনের পানি? আজকে ঘোলা, তাই না? রাতের আয়োজন আমাদের আলু ভর্তা, ডিম ভুনা আর হচ্ছে এই যে
পাহাড়ি মরিচ আমার খুবই প্রিয়, এটা দিয়ে আমরা রাতে খাবার খাচ্ছি। আর এই পাশে ঝর্ণার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর পরিবেশ, না বললেই না। আপনারা কিন্তু ইচ্ছা করলে পাহাড়ে ঘুরতে আসতে পারেন। আমাদের সমতলে ঘোরাঘুরি করতে যে পরিমাণ খরচ লাগে অতটা খরচ কিন্তু এখানে লাগে না। আমরা এই চালের জন্য হচ্ছে 1 কেজি চালের জন্য 100 টাকা দিয়েছি। আর এই যে যে তরকারি এগুলো আমরা কিনে এনেছিলাম। আর এত বড় একটা রুম দেখুন, মাত্র এক একজনের ভাড়া হচ্ছে 200 টাকা করে। আর এটা যদি আমরা শহরে থাকতে যেতাম তাহলে কত টাকা লাগতো। এই জন্য পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু সত্যি অল্প টাকায় অনেক শান্তি পাবে। বিকালে বৃষ্টিতে পাহাড় থেকে পানির ধারা নেমে গেছে পাহাড়ি নদী ধরে। আর মাছের ধর্ম হচ্ছে স্রোতের উল্টো দিকে দৌড়ানো। তাই আশেপাশের বাড়িঘরগুলো থেকে অনেকেই মাছ ধরতে চলে এসেছেন। সারা বছর নাপ পিছি দলের মতো শুটকি মাছ খাওয়া মানুষেরা এমন একটি দিনের অপেক্ষায় থাকেন। সারা রাত ঝর্ণার কলকল ছন্দে আমাদের দারুণ একটা ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেই মণিদাদা একটি সিগারেট ধরিয়ে টানছেন, আর সঞ্জয় দাদা বিছানা গুছিয়ে নিচ্ছেন। চারপাশের মোহনীয় পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছি। সকালের মিষ্টি আলোয় ঝর্ণাকে দেখে বিমোহিত হচ্ছি। এই ঝর্ণাকে দেখে প্রচণ্ড বদমেজাজি মানুষের কথা মনে পড়ছে। বদমেজাজি মানুষ মুহূর্তে রেগে যায়, কিন্তু ভেতরে ভেতরে একটি শান্ত মানুষ থাকে। এমন একটি সকালে খুব চায়ের তৃষ্ণা অনুভব করছি। মুহূর্তের মধ্যে আমাদের দাদা চা বানিয়ে হাতে দিলেন। এমন একটি মিষ্টি সকাল যেখানে আমরা বসে আছি, এর পাশেই ঝর্ণা দিয়ে পানি নামছে। সারা রাত কিন্তু এই ঝর্ণা দিয়ে পানি নেমেছে। গতকাল সন্ধ্যায় এই ঝর্ণা খুব ভয়ঙ্কর ছিল। আমরা ভেবেছিলাম যে এই ঝর্ণার পানি কি স্বচ্ছ হবে কিনা। সকাল হওয়ার সাথে সাথে এই পানি স্বচ্ছ হয়ে গেছে। সত্যি দারুণ লাগছে। যখন রাতে ঘুমালাম এমন ঝর্ণার গর্জনের সাথে সাথে ঘুমিয়েছি, আবার ঘুম ভাঙলো এই ঝর্ণার শব্দে। অনেক সময় আপনারা অনেকের ভিডিওতে ঝর্ণাটাকে দেখেছেন, কিন্তু ঝর্ণার পাশে এইভাবে ঘুমিয়ে থাকা আসলেই বিদেশে এমন দেখা যায়, কিন্তু বাংলাদেশে এর আগে আমি কখনো খুব একটা দেখিনি। সত্যিই দারুণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে চলে আসতে পারেন। এখন বর্ষার মতো সেই পানির খুব একটা ভয়াবহতাও নেই, আবার সামনে শীত, তখন কিন্তু পর্যটকদের অনেক চাপ থাকবে। এই সময় চাইলে ঘুরে যেতে পারেন এই বান্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকের আকাশ অনেকটাই পরিষ্কার। সাধারণত বৃষ্টির পরে আকাশে মেঘের পরিমাণ কমে যায়, তাই শুভ্র হালকা মেঘের ভেতর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। পাহাড়, মেঘ ও আলোর এই মেলবন্ধনকে অবাক বিস্ময়ে দেখছি। আমাদের দেশটা কতই না সুন্দর। বারবার কবি জীবনানন্দ দাশের কথা মনে পড়ছে। আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। দূর আকাশ থেকে পাহাড়ি নদী তোয়াইন খাল যেন রূপার মতো জ্বলজ্বল করছে। আর এই মনোরম ঝর্ণার সৌন্দর্যকে কোনো বাক্য দিয়েই বর্ণনা করতে পারছি না। আমাদের সকালের খাবার চলে এসেছে। খিচুড়ি, পেঁয়াজ, ধনিয়া বাটা ভর্তা, দারুণ। আপনারা খাবেন না দাদা? না, বসেন আগে দাদা। না, আপনারা একসাথে খাবো না? একসাথে খাবো, একসাথে, নাহলে আমি খাবো না। না হলে আমি খাবো না। যার খাবার নিয়ে আসেন। সকাল 1:30 বাজে। আমাদের দাদা আমাদের জন্য খিচুড়ি, ডিম ভাজা, তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা ভর্তা, এর মধ্যে আবার সরিষার তেল দিচ্ছেন, নিয়ে আসছেন বানিয়ে। অসাধারণ দাদা, অমৃত। সত্যি গুগল ভাই খাই দেখেন, অমৃত। ধন্যবাদ দাদা।